ছিল খুব কম, সময় খুব কম ছিল, আমি যাদেরকে পেয়েছি। এই মুহূর্তে বাংলাদেশ ভারত যুদ্ধ বাঁধলে কে জিতবে? যুদ্ধ কতদিন স্থায়ী হবে? আপনাদেরকে দেখাবো মণিপুরে হামলা, ড্রোন থেকে বোমা বর্ষণ করা হয়। বাংলাদেশে মনে করছি মামুরাতের মোয়া, বাংলাদেশ পাকিস্তান না। জিনিসটা যুদ্ধটা কেমন হবে এটা একটু আলোচনা করিনি। যুদ্ধটা দেখেন, বাংলাদেশ যদি আক্রমণ করে তাহলে কিরকম আক্রমণ করবে। দর্শক শ্রোতা, অবশেষে এটা কি হতে যাচ্ছে? শেষ পর্যন্ত কি ভারত বাংলাদেশের যুদ্ধ শুরু? দর্শক শ্রোতা, ওইদিকে দেখা যাচ্ছে চীনও এবার ভারতের অনেকটাই দখল করে নিয়েছে। অবশেষে কি হতে যাচ্ছে আজকে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। বাংলাদেশে মনে করছি মামুরাতের মোয়া, বাংলাদেশ পাকিস্তান না। পাকিস্তান হইল ভারতের গায়ের উপরের একটা ফোড়া, মানে এটা ফোড়া হয়েছে আর কি, ভারতের ফোড়া পাকিস্তান। ওই পশ্চিমে থাকে, ওই দিক থেকে মাঝে মাঝে গুলি টুলি মারে। কিন্তু বাংলাদেশ তো এই ফোড়া না, গায়ের সামনার উপরের ফোড়া না। বাংলাদেশ হইল পেটের ভিতরের ফোড়া, ভিতরের ফোড়া, সামনার উপরে না, ভিতরের ফোড়া। ফাইটে গেলে মারা যাইতে হবে। তা যাই হোক, জিনিসটা যুদ্ধটা কেমন হবে এটা একটু আলোচনা করে নিই। যুদ্ধটা দেখেন, বাংলাদেশ যদি আক্রমণ করে তাহলে কিরকম আক্রমণ করবে। আমি ইয়েতে দেখাই, ওই যে ইয়েতে দেখাই, কম্পিউটারে দেখাই। এই যে মনে করেন এইটা বাংলাদেশ, এই যে বাংলাদেশ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন বাংলাদেশ, এই যে বাংলাদেশ যদি ভারত আক্রমণ করে তাহলে এই যে এখান দিয়ে আক্রমণ করবে কইরা এই জায়গাটাকে বাড়ানোর চেষ্টা করবে। এখানে একটা বটল নেক আছে, এই জায়গাটা বাড়ানোর চেষ্টা করবে। 71-এ তাই করছিল, এখান দিয়ে আক্রমণ করছিল, এটা ওরা সফট ভ্যালি বলে। আর একটা আক্রমণ এখানে আক্রমণ করবে সম্ভবত 2 ডিভিশন, একটা কোর, মানে 30-40 হাজার সৈন্য, তার মধ্যে হয়তো 15-20 হাজার টিথ আর্ম, মানে ফাইটিং ফোর্স থাকতে পারে। আর এখান দিয়ে আক্রমণ করতে পারে আরো মনে করেন 2 ডিভিশন, তার মধ্যে মনে করেন 2 ডিভিশনে থাকে মনে করেন খুব বেশি হলে 30 হাজার, খুব বেশি হলে। এবং এই 30 হাজারের মধ্যে রিয়েলি গ্রাউন্ডে ফাইট করা হলো 10-15 হাজার। এই হলো ওদের সর্বসাকুল্যের শক্তি। এই দিক দিয়ে আক্রমণ করতে পারে, এখান দিয়ে 1 ডিভিশন, এখান দিয়ে 1 ডিভিশন, এখান দিয়ে 1 ডিভিশন। এই যে আক্রমণ করলো, আক্রমণ করলে বাংলাদেশ কি করবে? বাংলাদেশ এখানে ডিফেন্স দিবে, এখানে ডিভিশন একটা লাগাই দিবে, এখানে ডিভিশন একটা লাগাই দিবে। আক্রমণ যে এইবার হবে তা না, এখান দিয়ে নানান দিক দিয়ে হবে, কিন্তু বাংলাদেশের ডিভিশনও এখান দিয়ে ছড়ানো ছিটানো থাকবে। মোটামুটি আমি দেখাইছি যে এখানে একটা ডিভিশন থাকবে, এখানে ডিভিশন থাকবে, এখানেও ডিভিশন থাকতে পারে, এখানে ডিভিশন থাকবে, এখানে ব্রিগেড লেভেল থাকবে, এখানে ডিভিশন থাকবে। তো এরা বাংলাদেশ এরকম প্রতিরোধ করবে। আচ্ছা, প্রতিরোধ করলো, এটা হলো কনভেনশনাল যুদ্ধ। কিন্তু এই যুদ্ধ কিন্তু আলটিমেটলি কনভেনশনাল থাকবে না। বাংলাদেশের তো শুধু আর্মি নাই, বাংলাদেশের পুলিশ বিডিআর আছে, যেগুলোরও আমি আর্মির মধ্যে, এপি ব্যাটালিয়ন আর বিডিআর আছে, ওইগুলোরও আমি আর্মির মধ্যে ধরে নিলাম কনভেনশনাল ফাইটিং ফোর্স। কনভেনশনাল ফাইটিং ফোর্স মানে একদম মানে ফাইটিং ফোর্স যেরকম হয়, অর্গানাইজড ফাইটিং ফোর্স ধরে নিলাম এপি ব্যাটালিয়ন আর ইয়েগুলাকে, বিডিআরকে। কিন্তু আসল জিনিস বাংলাদেশে যেটা আছে সেটা হলো 50 থেকে 70 লক্ষ আনসার আছে বাংলাদেশে। এদেরকে অস্ত্র ছড়াই দিলেই এরা হয়ে যাবে 1 লক্ষ দিয়ে 200টা ব্যাটালিয়ন বানানো যায় বা 150টা ব্যাটালিয়ন বানানো যায়। 1 লক্ষ আনসার দিয়ে যদি এদের নিউক্লিয়াস যদি আর্মি হয়, আর্মি নিউক্লিয়াস মানে কি, হাবিলদার সাহেবের লেফটেন্যান্ট কর্নেলের র্যাঙ্ক পড়াই দিয়ে আপনি ওকে সিও বানাই দিলেন, 3 কর্পোরালের 3 কোম্পানি কমান্ডার বানাই দিলেন, শাপলা পড়ায়, দেখবেন যে ও হয়ে গেছে হাবিলদার সাহেব। আমি লেফটেন্যান্ট কর্নেল ছিলাম, আমি একেবারে নিশ্চিত আমি যা করতে পারি ওই হাবিলদার সাহেব ওর সাথে ভালো পারে, অনেক হাবিলদার আছে ওর সাথে ভালো পারে, কোনো অসুবিধা নেই। পুরা প্রশিক্ষণ প্রাপ্ত হাবিলদাররা, সুদীর্ঘকাল চাকরি করা। শুধু এই নিউক্লিয়াসটা থাকলে এই যে ব্যাটালিয়ন মনে করেন 1 লাখ দিয়া সৈনিক দিয়া প্রায় 150 ব্যাটালিয়ন বানাইতে পারবেন। এইরকম 50 লক্ষ আনসার আছে আমাদের। এদেরকে এরা আলটিমেটলি কি করবে? বাংলাদেশ সরকার বা বাংলাদেশ আর্মি করুক আর না করুক, এদের আলটিমেটলি এরা কি করবে? আলটিমেটলি এদের রেজাল্ট কি দাঁড়াবে এটা আমি দেখাচ্ছি।
এই মনে করেন এখান দিয়ে ভারত আক্রমণ করছে, এখানে একটা ডিভিশন আছে, মনে করেন 15,000 সৈনিক এদিক দিয়ে আক্রমণ করছে। ওরা কিন্তু আক্রমণকারীরা কিন্তু বিভিন্ন দিকে ছড়ায় থাকে, ছিটায় থাকতে পারে না, একটা অ্যাক্সিস ধরে আক্রমণ করে, অ্যাক্সিস ধরে আক্রমণ করে, লাইন দিয়ে আক্রমণ করে, এই ছড়ায় ছিটায় থাকতে পারে না, পুরো বর্ডার দিয়ে যে একসাথে আক্রমণ করবে এইভাবে আসতে পারে না, ওরা আসতে হয় এইভাবে। আচ্ছা, তাহলে এই দিক দিয়ে আক্রমণ করছে। আক্রমণ করলে বাংলাদেশের এখানে আর্মির তো ডিফেন্স আছেই, সেই সাথে ইনফিল্ট্রেশন হবে। ইনফিল্ট্রেশন হবে কি? ইনফিল্ট্রেশন অফ আনসার ব্যাটালিয়ন। ইনফিল্ট্রেশন মানে ঢুকে যাওয়া, শত্রুর পাশ দিয়ে ঢুকে যাওয়া, ঢুকে ভাইটাল এরিয়া দখল করা সম্ভব। মনে করেন এখান থেকে একটা ব্যাটালিয়ন ঢুকায় একটা বলে দিলেন যে এই বর্ডার থেকে 2 মাইল দূরে একটা বাজার আছে, ওই বাজার দখল করে ওখানে ডিফেন্স নিয়ে শক্ত হয়ে বসবা, তোমার আর কোনো কাজ নাই, ইহকাল পরকালে তোমার এই কাজ, ওখান থেকে কোনোদিন নড়বা না, ঢুকাই দিলেন। আর এখান থেকে একটা ঢুকাই দিলেন, মনে করেন 2টা ব্যাটালিয়ন। আমরা কিন্তু বলছি যে 50 লক্ষ আছে, 1 লক্ষ দিয়ে 100 ব্যাটালিয়ন বানানো যায়। তো 100 ব্যাটালিয়নের মধ্যে দিয়ে মনে করেন এখান থেকে 1 লক্ষ মার্চ করবে, তার মধ্যে তাদের 1 লক্ষের হবে প্রায় 200 ব্যাটালিয়ন মনে করেন। তার তো দর্শক, আপনার ভিডিও দেখেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা আরও একটি ভিডিও দেখব যেটার দ্বারা আরও কিছু তথ্য উঠে এসেছে। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে বাংলাদেশের একবারই যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধটি হচ্ছে বড়াইবাড়ি যুদ্ধ। এই যুদ্ধে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি সেনাদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। বড়াইবাড়ি যুদ্ধে ভারতের 178 জন সৈন্য নিহত হলেও বিপরীতে বাংলাদেশের বিডিআরের মাত্র 3 জন সৈন্য নিহত হয়েছেন। বড়াইবাড়ি সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের সর্বমোট 3টি সীমান্তে যুদ্ধ সংগঠিত হয়। এর মধ্যে 2001 সালের 15 এপ্রিল সিলেটের পদুয়া সীমান্তে, 18 এপ্রিল কুড়িগ্রামের রৌমারী সীমান্তে এবং 19 এপ্রিল পুনরায় পদুয়া সীমান্তের কাছে ভারতীয় সৈন্যদের সাথে বাংলাদেশের বিডিআরের যুদ্ধ হয়। এই 3টি যুদ্ধে ভারতীয় সৈন্যরা বাংলাদেশি বিডিআরদের সৈন্যদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন। কিন্তু প্রশ্ন হলো, কেন ভারতের সঙ্গে বাংলাদেশের এই রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হলো? ঠিক কি কারণে ভারতীয় বাহিনী বাংলাদেশের বড়াইবাড়ি গ্রাম দখল করতে আক্রমণ চালায়? ভারতের সাথে বাংলাদেশের বড়াইবাড়ি যুদ্ধ সংগঠিত হওয়ার লম্বা একটা পটভূমি রয়েছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সিলেটের পাদুয়া সীমান্ত এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এক পর্যায়ে ভারতীয় বিএসএফ সৈন্যরা রাতের আধারে বাংলাদেশের পাদুয়া সীমান্ত দখল করে নেয় এবং সেখানে একটি অস্থায়ী সেনা ঘাঁটি নির্মাণ করে। বাংলাদেশের মাটিতে ভারতীয় সেনা ঘাঁটি স্থাপনের খবরটি গ্রামবাসীরা বিডিআরের কাছে পৌঁছে দিলে বিডিআরের সৈন্যরা ভারতের বিরুদ্ধে তেলে বেগুনে জ্বলে ওঠে। বাংলাদেশের বিডিআর সৈন্যরা যে কোনো মূল্যে বাংলাদেশের পাদুয়া সীমান্ত এলাকা ভারতের দখলমুক্ত করতে দৃঢ় সংকল্প করেন। বাংলাদেশের সার্বভৌম এলাকার ওপরে ভারতীয় বিএসএফ এর এইরকম আচরণের প্রেক্ষিতে বিডিআর জওয়ানরা ভারতের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। তো দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, আপনারা জানেন যে বর্তমান দেশের কি পরিস্থিতি চলছে। দর্শক, হাসিনা সরকারকে হটিয়ে নতুন সরকার গঠন করা হয়েছে। তো এই সরকার কি তাহলে এই দেশকে ঠিকভাবে চালাতে পারবে? দর্শক, দ্রব্য মূল্যর দাম কি আরও কমাতে পারবে? তো সে নিয়েও আমরা আরও অনেক খবর নিয়ে আসবো, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখেছেন আপনারা আশা করি। তো দর্শক, কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক ভিডিওর আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।